নায়ক আব্দুল হান্নান মাসুদ গত 25শে নভেম্বর তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, পিনাকির ফাঁদে পড়ে পুরো জাতিকে কাঁদাচ্ছেন না তো? সমন্বয়ক রিফাত রশিদ উনিও কিন্তু আব্দুল হান্নান মাসুদের থেকে কম যান না, উনি আবার এক ধাপ এগিয়ে। উনি তার নিজের ওই পোস্টেই আবার মন্তব্য করেছেন, এই ইলিয়াস পিনাকিরা নাকি গুজব ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়। আর আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনিও এই লিস্ট থেকে বাদ যাননি। আসিফ নজরুলকে নিয়ে সমালোচনা করায় তিনি সাংবাদিক ইলিয়াসকে সাংবাদিকতার ম্যানার শিখতে বলেছেন। এত বড় গণ অভ্যুত্থানের পরেও যেখানে একটা বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল, সেখানে গঠন হয়েছে বার্ধক্যমূলক সরকার। আসসালামু আলাইকুম। এদেশ থেকে স্বৈরাচার পতনে যাদের অনেক অবদান রয়েছে, তাদের মধ্যে দুইজন হলেন অন্যতম। একজন সাংবাদিক ইলিয়াস হুসাইন, আর একজন পিনাকি ভট্টাচার্য। এই দুজনেই কিন্তু হাসিনার রোষানলে পড়ে দীর্ঘদিন ধরে প্রবাস জীবনযাপন করে আসছেন। দুজনই খুবই স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তি। অপরাধী যেই দলেরই হোক না কেন, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, কাউকেই ছেড়ে কথা বলেন না এনারা। অনলাইন মিডিয়ায় সার্বক্ষণিক অ্যাক্টিভ থেকে এই দুজন মানুষ সব সময় ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। এদেশে মানুষকে উদ্বুদ্ধ করেছেন কিভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে হয়, শিখিয়েছেন কিভাবে ফ্যাসিজমের সামনে কথা বলতে হয়। কিন্তু 24-এর এই গণ অভ্যুত্থানে এই দুজন ব্যক্তির অপরিসীম অবদান থাকার পরেও কেন এদেরকে উপদেষ্টা বানানো হলো না? চলুন জেনে আসি। আপনারা যদি বর্তমান সরকারের উপদেষ্টা প্যানেলটা একটু খেয়াল করে দেখবেন এই উপদেষ্টা প্যানেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আরও যে বাকি 23 জন উপদেষ্টা রয়েছেন, এদের মধ্যে মাহফুজ আলম, নাহিদ, আসিফ নজরুল এবং আদিলুর রহমান ছাড়া বাকি যেই 18 জন উপদেষ্টা রয়েছে, এদের সাথে এই 24-এর গণ অভ্যুত্থানের কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ভূমিকা বা সম্পর্ক ছিল না। কোনো কারণে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, তাহলে এই 18 জন উপদেষ্টার কোনো ক্ষতি হতো না। আপনি যদি 24-এর এই গণ অভ্যুত্থানের আন্দোলনের সাথে পিনাকি এবং ইলিয়াসের অবদানের সাথে এই 18 জন উপদেষ্টা মণ্ডলীর অবদানকে তুলনা করেন, তাহলে সেটা হবে আকাশ পাতাল পার্থক্যের মতো। এত বড় গণ অভ্যুত্থানের পরেও যেখানে একটা বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল, সেখানে গঠন হয়েছে বার্ধক্যমূলক সরকার। কিন্তু কথা হচ্ছে, যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সফল হলো, সে সকল ছাত্রনেতা বা সমন্বয়কদের কতটুকু ভূমিকা বা প্রভাব ছিল এই উপদেষ্টা নির্ধারণে? চলুন জেনে আসা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন রিফাত রশিদ। যখন মূল সমন্বয়করা যেমন আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত এরা যখন ডিবি কার্যালয়ের হেফাজতে ছিলেন, তখন এই রিফাত রশিদরাই জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন গোপন জায়গা থেকে তারা সাধারণ মানুষকে উদ্দেশ্য করে, ছাত্র জনতাকে উদ্দেশ্য করে ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমার ভাইরা যখন মুক্ত ছিল, তখন তাদের একটি শেষ স্পষ্ট কথা ছিল, তোমরা যারা মাঠে আসো তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবে, এতগুলো শহীদের রক্তের উপর পা দিয়ে কোনো আপোষ হতে পারে না। সেই আমার ভাইদের শেষ কথার উপর ভিত্তি করে আমরা আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিই। এই রিফাত রশিদই গত 30শে নভেম্বর এই সরকার গঠনে ছাত্রনেতাদের ভূমিকা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে। সেই পোস্টে তিনি লেখেন, আমরা মার্চ শেষে দ্রুত শাহবাগে আসার প্ল্যান করি। শাহবাগ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিপ্লব পরবর্তী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণ করব। কিন্তু হিসেব এতটাও সহজ ছিল না। দুপুর থেকেই আসিফ নজরুল স্যার, নাহিদ ভাই, আসিফ ভাই ও মাহফুজ ভাইকে খুঁজছিলেন বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আসিফ নজরুল স্যার, নাহিদ, আসিফ, মাহফুজ ভাইদের রাজি করাতে না পেরে হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করেন। রিফাত রশিদ তার ফেসবুক স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, আসিফ নজরুল স্যার হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করলে হাসনাত ভাই স্যারের সাথে গাড়িতে উঠে বঙ্গভবনে যাওয়ার জন্য রওনা দেন, এই ভেবে যে আমাদের সবাই বঙ্গভবনে যাচ্ছি বা আছি। অথচ বাস্তবতা হলো, সেখানে অলরেডি ক্ষমতা ভাগ নেওয়ার জন্য দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসে আছেন। জাস্ট ছাত্র সমন্বয়কদের মাঝে একটা গ্রুপকে সেখানে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে ম্যান্ডেট নিতে পারলেই ক্ষমতা সেখানে ভাগাভাগি হয়ে যেত। অর্থাৎ ক্ষমতার কেবলা শাহবাগ থেকে ক্যান্টনমেন্টের দিকে শিফট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাকে সকল পলিটিক্যাল দলের সমর্থনে বঙ্গভবনে শিফট করে ফেলা হয়।
আমরা টিভিতে যখন জানতে পাইলাম হাসনাত ভাই বঙ্গভবনের দিকে যাচ্ছেন, তখন নাহিদ ভাই হাসনাত ভাইকে কল দিয়ে জানান যে আমরা কেউ বঙ্গভবনে যাচ্ছি না। তখন হাসনাত ভাই দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসেন। আমরা তখন চ্যানেল 24-এর অফিসে প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা সেখান থেকেই ঘোষণা দেই যে বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে। শিক্ষার্থীরাই এদেশের পরবর্তী ক্ষমতা কাঠামো নির্ধারণ করবে। এর ফলে একটা বার্গেনিং পয়েন্ট তৈরি হয়। এই বার্গেনিং পয়েন্টের জোর এবং সারা দেশ আমাদের পাশে থাকায় পরবর্তী ক্ষমতা কাঠামো থেকে আমাদের পুরোপুরি বাদ দেয়া যায় নাই। তবুও নানাবিধ গেম আসলে চলতেছিল আমাদের সাথে। ফলে বাধ্য হয়েই মাঝরাতে ভিডিও বার্তার মাধ্যমে নাহিদ ভাই, আসিফ ভাই আর বাকের ভাই জানান যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা করা হবে, যা এদেশের সর্বস্তরের জনগণ সমর্থন জানায়। মূলত ছাত্র প্রতিনিধিদের দ্বারা প্রধান উপদেষ্টাকে সর্বসম্মতিক্রমে নিয়োগের মাধ্যমেই গভর্নমেন্টে ছাত্রদের স্টেকটুকু নিশ্চিত করা যায়। রিফাত রশিদের এই স্ট্যাটাসের মাধ্যমে কয়েকটি জিনিস এখান থেকে অনুধাবন করা যায়। তার মধ্যে একটা হচ্ছে এই উপদেষ্টা নির্ধারণে ছাত্র নেতাদের ভূমিকা ছিল সীমিত। এই সীমিত হওয়ার পিছনে ছিল অদৃশ্য এক শক্তির প্রভাব। আরেকটি কারণ হচ্ছে ছাত্রনেতাদের সমর্থনকে পুঁজি করে পিছন থেকে এই উপদেষ্টা নির্ধারণে কলকাঠি নেড়েছেন একজন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আসিফ নজরুল। এখন হয়তো আপনাদের মনে হতে পারে এই আসিফ নজরুলের কারণেই হয়তো পিনাকি বা ইলিয়াস কারো এই উপদেষ্টা প্যানেলে জায়গা হয়নি। যদি এমনটাই মনে হয় তাহলে চলুন দেখে আসি সাম্প্রতিক সময়ে এই ছাত্র সমন্বয়কদের কিছু মন্তব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গত 25শে নভেম্বর তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, পিনাকির ফাঁদে পড়ে পুরো জাতিকে কাঁদাচ্ছেন না তো? আমি মাসুদকে বলতে চাই, মাসুদ তুমি ভালো হইলা না। এই পিনাকির ফাঁদে পড়ে এই জাতি কখনো কাঁদেনি, বরং তাদের কাছ থেকে শিখেছে কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে হয়। আব্দুল হান্নান মাসুদ, তোমাকে বলতে চাই, তোমরা কার ফাঁদে পড়েছ? তোমরা কার ফাঁদে পড়ে এখনও পর্যন্ত এই 4 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের বিচারের লক্ষ্যে কোনো কমিশন এখনও তোমাদের আসিফ নজরুল স্যাররা গঠন করতে পারেনি? মাসুদ, তোমরা কার ফাঁদে পড়েছ যার কারণে এখনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারোনি? তোমরা কার ফাঁদে পড়েছ যার কারণে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রয়েছে? আব্দুল হান্নান মাসুদ, তোমরা কার ফাঁদে পড়ে এখনও এই 4 মাস পার হয়ে যাওয়ার পরেও এই 24-এর গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের অ্যাকচুয়াল লিস্ট জাতির সামনে এখনও প্রকাশ করতে পারোনি? কিছুক্ষণ আগে আলোচনা করা ওই সমন্বয়ক রিফাত রশিদ, উনিও কিন্তু আব্দুল হান্নান মাসুদের থেকে কম যান না। উনি আবার এক ধাপ এগিয়ে। উনি তার নিজের ওই পোস্টেই আবার মন্তব্য করেছেন, এই ইলিয়াস পিনাকিরা নাকি গুজব ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়। আর আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও এই লিস্ট থেকে বাদ যাননি। আসিফ নজরুলকে নিয়ে সমালোচনা করায় তিনি সাংবাদিক ইলিয়াসকে সাংবাদিকতার ম্যানার শিখতে বলেছেন। ছাত্র সমন্বয়কদের এই সকল মন্তব্যই বলে দেয়, নতুন বাংলাদেশে পিনাকি ও ইলিয়াসদের উপদেষ্টা হওয়ার পথে শুধুমাত্র আসিফ নজরুলরাই দায়ী নয়, বরং এ সকল ছাত্র নেতারাও দায়ী ছিল। উপদেষ্টা হিসেবে না পেলেও এদেশের মানুষের চাওয়া ছিল এই ইলিয়াস এবং পিনাকিরা দেশে ফিরে আসুক। এতদিন দেশের বাইরে থেকে দেশের জন্য লড়াই করেছে, এখন দেশে ফিরে এসে দেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে। কিন্তু এই আশাতেও গুড়ে বালি। তাদেরকে ফেরাতে এই ইউনূস সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আর ইলিয়াস পিনাকিরা কেন এই দেশে নিজের থেকে ফেরত আসতে পারছে না সেটাও তারা পরিষ্কার করেছে। গত 26শে আগস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, তিনি ফ্রান্সে পলিটিক্যাল রিফিউজি হিসেবে আছেন। এই অবস্থা থেকে দেশে ফিরতে চাইলে সে ওইখানকার রেসিডেন্স পারমিট হারাতে পারে। তবে এই সমস্যার সমাধান দিয়ে উনি বলেন, ইউনূস সরকার যদি ফ্রেঞ্চ সরকারকে বলে ওনাকে ইমিগ্রেন্ট বানায় দিতে, ওনার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকার নিবে, তাহলে উনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন। কিন্তু এই 5 মিনিটের কাজ ইউনূস সরকার করার টাইম পায় না বলেও তিনি অভিযোগ করেন। সবশেষে 2টা কথা বলতে চাই। এই ইলিয়াস পিনাকিরা কখনো ক্ষমতার জন্য অথবা উপদেষ্টা হওয়ার লোভে স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে নাই।
এরা লড়েছে লাল সবুজের পতাকার জন্য, এরা লড়েছে এই দেশের মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের জন্য। এরা এখনও লড়ে যাচ্ছে, এরা থামেনি। অন্তিম বিজয় না আসা পর্যন্ত ইনশাল্লাহ এরা থামবে না। আল্লাহ হাফেজ।